হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাইস লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে মোটামুটি ওই বিকেল 4:30 মতো আর কি। শ্বশুরমশাই বাজার থেকে মাছ নিয়ে এসছে, তো এই মাছগুলো খেতে ভীষণ টেস্ট। তো আমি আর কি জানি না কি মাছ, তো তোমরা অবশ্যই যদি জেনে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কিন্তু মনে হচ্ছে দেখে পাঙ্গাস মাছের বাচ্চা। তো অনেকেই পছন্দ করে খেতে, আবার অনেকেই পছন্দ করে না। তো যাই হোক, তারপর আমি চলে গেলাম হচ্ছে রান্না করতে। সকালবেলা রান্না করে হচ্ছে আমার শাশুড়ি মা, আর বিকেলবেলা রান্না করি হচ্ছে আমি। তো হচ্ছে এখন আর কি মাটির উনুনে রান্না করছি, কারণ হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে। তো আমি গ্যাসেই রান্না করি। তো আগে হচ্ছে মাটির উনুনে রান্না করতাম, তারপরে আর কি গ্যাস আনা হয়েছে, গ্যাসেই করি। যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে, এখন কি করব, গ্যাস শেষ হয়ে গেছে বলে যে খাবো না সেটা তো হয় না কখনো। তার জন্য আর কি মাটির উনুনে রান্না টান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আর কি যাচ্ছিলাম হচ্ছে ওই ঘরে। তো এই ঘরটা পুরো জয়েনই রয়েছে। এই পাশের রুমে থাকে হচ্ছে আমি, আর ওই পাশের রুমে থাকে হচ্ছে শ্বশুর শাশুড়ি, কাকা শ্বশুর মশাই। তো ওই ঘরে যাচ্ছিলাম হচ্ছে আর কি ফ্রিজ থেকে মাংস নিয়ে আসতে। রান্না করব হচ্ছে মাংস, তার জন্য আর কি ওই ঘরে গেছিলাম। আগে আমি ওই ঘরে ছিলাম, তো এই নতুন ঘরটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আর কি আমি এই ঘরে চলে এসেছি। আর এটা হচ্ছে এই যে আমার দাদা শ্বশুর মশাই, আর এই যে যেই ঘরটা দেখতে পাচ্ছ ফসল রাখা রয়েছে, আগে আর কি আমি এই রুমটাই ছিলাম। আর পাশে রয়েছে হচ্ছে আমার শাশুড়ি মায়ের রুম, তার পাশে রুম রয়েছে হচ্ছে আমার কাকা শ্বশুরের। তো এখন আর কি এই যে ফ্রিজ থেকে আর কি মাংসটা নেব, মাংস আনা রয়েছে। তো সকালবেলায় আর কি নিয়ে এসেছিলো, বলেছিল রান্না করতে, আমি আর কি তখন রান্না করিনি, বললাম যে একবারে বিকালে করব। তো এখন আর কি বিকালে রান্নার জন্য আর কি মাংসটা বার করে নিলাম। আর তোমাদের কিছু ফটো দেখাচ্ছি আমার হাজব্যান্ডের, যখন আর কি 2013 সালে প্রথম চাকরিতে জয়েন করেছিল, সেই সমস্ত ফটোগুলোই আর কি আমার শাশুড়ি মা বাঁধিয়ে রেখেছে। আর এটা হচ্ছে আমার পাশের বাড়ি একটা কাকা শ্বশুরের বাড়ি। তো ওনাদেরও নতুন ঘর কমপ্লিট হলো, তারপরে আর কি নতুন টেবিল কিনে নিয়ে এসছে। আমাকে আর কি ডাকছিল পাশ থেকে, কাকা যে দেখে যাও বৌমা টেবিলটা কেমন হয়েছে। আমি বললাম যে খুব সুন্দর হয়েছে। সত্যিই টেবিলটা অনেক অনেক সুন্দর হয়েছে। আর এই যে এখানে হচ্ছে পরের দিন এসেছিলো মাম্মার হচ্ছে টিকার হচ্ছে কি কিমরির ওষুধ না কি যেন খাওয়াতে, আমার ঠিক মনে নেই। তো সেই কাকিটাকে আর কি কাগজপত্র সমস্ত কিছু বার করে দিলাম। আর এই যে দেখো আমার মেয়ে সারাদিন এত ব্যস্ত থাকে, জিনিসপত্র ভেঙে চুরে সব কিছু নষ্ট ভষ্ট করে দেয়। কী করবো, করার তো কিছু নেই, যেহেতু আমি মা, আমার তো সমস্ত কিছুই আর কি সহ্য করতে হবে। তো দেখো একদমই কিচ্ছু খেতে চায় না আমার মেয়ে। তো যাই হোক, এখানে আর কি দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর আমি ওকে একটা আম কেটে দিয়েছি। তো সেই আমটা খেতে মোটামুটি না হলেও 2 ঘন্টা লেগে যাবে, যেখানে একটা আম খেতে বোধহয় 10 মিনিটের মতো লাগে। বলে বলে কিছুই পারি না খাওয়াতে, একদম কিচ্ছু খেতে চায় না। বলো তো কী করি আমার মেয়েটাকে নিয়ে, ভীষণ বিপদে আছি আমি। এক একজনের বাচ্চা কিছু খেতেই চায় না, মানে কি বলবো, খেতে চায় কিন্তু তারা খাওয়াতে পারে না। আর আমি খাওয়াতে চাই কিন্তু আমার মেয়ে খেতে চায় না। সত্যি এরকমটাই হয়তো হয়। আর এই যে দেখো, এই যে আমি রান্না করছি। অনেকেই যারা বলো না সারাদিন আমি শুধু ভিডিও বানাই, কোনো রকম কোনো কাজবাজ করি না, তো তাদের জন্য এই ভিডিওটা দেখানো। যখন যেই কাজ, সেই সমস্ত কাজ পুরো টাইম অনুযায়ী, রুটিন অনুযায়ী আর কি সমস্ত কাজগুলো কমপ্লিট করি, তার জন্য সেরকম আর অসুবিধা হয় না। রান্না বাড়াও করি, কাজকর্মও করি, ভিডিও বানাই, সন্তানকে ঠিক টাইমে খাওয়াই, তাকে স্কুলেও পাঠাই, সমস্ত কাজেই করতে হয়, তাই না? শ্বশুরবাড়ি তো আর এমনি এমনি বসে থাকা যায় না। যতই বলো না কেন কাজকর্ম নেই, তার মধ্যেও কিন্তু অনেক কাজই করতে হয়। যেরকম একটা সন্তানের প্রতি কি কম দায়িত্ব থাকেনি একটা মায়ের? তাকে স্নান করানো, স্কুলে পাঠানো, তাকে খাওয়ানো, তাকে নিয়েই সারাটা দিন কেটে যায়। আর যাদের হাজব্যান্ড বাইরে থাকে তাদের তো আরও বেশি চাপ থাকে, সমস্ত কাজেই তার করে দিতে হয়। আর এই যে দেখো আমার মেয়েকে সকাল সকাল আর কি ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি। ওর হচ্ছে আর কি মর্নিং স্কুল। তো এই যে এখন আর কি স্কুলে পাঠিয়ে দিচ্ছে ব্যাগটা গুছিয়ে দিয়ে। তো এখন আর কি স্কুলে চলে যাবে। তো অনেকেই বলো যে ওর ড্রেসটা বানায়নি কেন, বলো তো? আমি যেখানে থাকি সেখান থেকে হচ্ছে এই ড্রেসটা পাওয়া যায় অনেকটাই দূর, মোটামুটি হচ্ছে 20-25 মিনিটের মতো লাগে। তো ড্রেসের কাপড়টা আনতে হবে, আনার পর আর কি একটা টেইলারের কাছে বানাতে দিতে হবে। তো কে নিয়ে যাবে? তো সেরকম যাওয়ারও কোনো লোক নেই। আর বুঝতেই তো পারছো একার বাড়িতে যদি যাই তাহলে অনেকেই অনেক কিছু সন্দেহ করবে, তার জন্য যাই না। তো একটা দাদাকে আর কি আনতে দিয়েছি, দাদাটা নিয়ে আসলেই বানিয়ে দেবো। আর আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন। সত্যি কথা বলতে মনটা ভীষণই খারাপ। তো কি করব, খারাপ ভালো মিলিয়ে তো থাকতেই হবে, তাই না? দুঃখের মাঝে হচ্ছে আনন্দটাকে আমরা খুঁজে নিতে হবে। সব সময় দুঃখ ভেবে বসে থাকলে তো হবে না। তো তার জন্য স্নান টান করে, তো কি করব, যেহেতু স্বামী বাড়িতে নেই, বাইরে থাকে, তার মঙ্গল কামনার জন্য সেজে গুজে সকাল সকালে স্নান করে এখন আর কি যাব হচ্ছে
পুজো দিতে, ঘরের পুজো দিতে। আর হচ্ছে আমাদের বাড়ির সামনে রয়েছে মা তারা মন্দির, তো ওখানে আর কি যাবো পুজো দিতে। তো তার জন্যই আর কি এখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে সমস্ত কাজবাজ আগে থেকেই সেরে রেখে এসেছিলাম। তো ঘর মোছা, বাসন টাসন মাজা। তো দেখো মনটা ভীষণই খারাপ, খুব কান্না পাচ্ছিল, মনটা খুব খুব খারাপ। তো কি করব, এত কষ্ট হচ্ছিল না, বেশ অনেক কয়েকদিনই হয়েছে বাড়ির বাইরে রয়েছে, মোটামুটি 4 মাসের মতো হতে গেল, এখনও 4 মাস বাকি দেখা পাওয়ার জন্য। তো দেখা যাক, ভগবানকে সবসময় ডাকি, আর তোমরাও একটু আশীর্বাদ করো আমার হাজব্যান্ডের জন্য, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, সব সময় যেন তোমাদের সবার পাশে থাকতে পারে, সুখে থাকতে পারে, সেটাই সব সময় আশীর্বাদ করবে। আর এই যে দেখো, এই যে মা তারার মন্দিরে চলে এসেছি। যেহেতু সন্দেশ দিয়ে ভেবেছিলাম পুজো দেবো, তো সন্দেশ তো আর পাওয়া যায়নি অত সকাল সকাল, তার জন্য বাড়ির সামনে ছিল একটা মুদিখানা দোকান, ওখান থেকে আর কি লাড্ডু নিয়ে এসে আর কি পুজো করছি। এখন মোটামুটি বেজেছিল হচ্ছে সকাল 8:30টার মতো। তো অনেক ভোরবেলায় আমি আর কি উঠেছিলাম, সেই ভিডিও ক্লিপগুলো আর কি নিতে পারিনি, কারণ হচ্ছে ভিডিওগুলো কে ধরে দেবে, আর প্রচুর কাজকর্ম ছিল, তো তার জন্য যতটুকু যা পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিশ্বাস করো, এত কষ্ট হচ্ছিল না সকালটা, কেন জানি না, প্রচুর প্রচুর কষ্ট হচ্ছিল, মানে এত মনের দিক থেকে ভেঙে পড়েছিলাম, করার আর কিচ্ছু নেই। তো যাই হোক, এখন আর কি আরতি করে নেব। তো দেখতেই তো পেলে, এখন আর কি মা তারাকে আরতি টারতি করে নিলাম। তারপরে আর কি আমার মেয়েকে বললাম কি আমাকে একটু ভিডিও করে দাও। তো ও তো ঠিকঠাকভাবে জানে না যে কিভাবে কি ক্যামেরা ধরতে দেয়, তাও যতটুকু যা ধরে দেয় যথেষ্ট। আবার ধরাই না কেন বলো তো ক্যামেরা, ভাবি কি যে এখন থেকে যদি ক্যামেরা ধরানোর অভ্যাস করাই তাহলে পড়াশোনা হবে না, কিছুই না। তার জন্য আর কি ওকে সেরকমভাবে কোনো চাপ টাপ দিই না। তো দেখো এই যে এখানে আর কি পুজো দেওয়া হয়ে গেল, ফাইনালি কমপ্লিট হয়ে গেল। তো খুব সুন্দর করে সাজিয়েছি আজকে মা তারাকে। তো আমাদের এখানে মা তারাকে রাখা হয় না আর কি, যখন পুজো হয় 3 দিন অবধি থাকে, তারপরে আর কি মা তারাকে হচ্ছে বিসর্জন দেওয়া হয়। তো এই যে দেখো আমার হাজব্যান্ড ফোন করেছে, তো ওকেই আর কি বলছিলাম যেরকম ঠাকুর পুজো দিয়েছি, এই সমস্ত কথাবার্তাই বলছিলাম। তো বললো কি দরকার দেওয়ার, আমি বলছি তুমি বুঝবে না, তুমি কি করে বুঝবে না, একটা মেয়ের সব থেকে বড় আপন হয় হচ্ছে তার স্বামী। যে যত যাই বলুক না কেন, যে মা বাবার মতো আপন হয় না, হ্যাঁ মানছি মা বাবা ভালোবাসে, কিন্তু একটা পর যখন বিয়ে হয়ে যায় না, তখন আর স্বামীর চাইতে আপন এই পৃথিবীতে কেউ হয় না। যে যা তার কাছে সব কিছু মন খুলে বলা যায়, খারাপ ভালো সব কিছু, এমন কোনো জিনিস নেই যে তাকে বলা যায় না। কিন্তু মা বাবাকে একটু বলতে গেলে দেখবে একটু কেমন কেমন যেন লাগে বিয়ের পরে, যাই হোক না কেন। তো আমাকে বলছে কোনো চিন্তা করো না, মন খারাপ করো না, আমি তো আছি। তারপরে বললো যে তাহলে আমার ঠাকুরদাকে একটু দেখাও। তো আমাকে বলছিল যে শম্পা জানো, একটা সময় আমার ঠাকুরদাদা, মানে ওরা হচ্ছে ভাই বলে আর কি, যে আমার ভাই একটা সময় কত খাবার কিনে দিত, আর আজকে দেখো বুড়ো হয়ে গেছে। তো সেই সব ভেবেই ওরা একটু মন খারাপ হচ্ছিল। যতই হোক না কেন ছোটোবেলা থেকে একভাবে রয়েছে, তো অনেক কিছুই আর কি দুঃখ প্রকাশ করছিল, যে সত্যি আমার ভাই খুব ভালো ছিল, আর সত্যিই খুব ভালো মানুষ। আমার শ্বশুরবাড়ির মধ্যে যদি কোনো একমাত্র আমার ভালোবাসার মানুষ থেকে থাকে, সেটা হচ্ছে আমার দাদা শ্বশুর মশাই, আমার ঠাকুর দাদা, যিনি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আর এই যে দেখো আমরা স্বামী স্ত্রীতে ভীষণ গল্পে মজে গেছিলাম রাত্রেবেলা, আর কি সন্ধ্যের দিকে ফোন করেছিল, তো আমি আর কি ইয়ার্কি করছিলাম, আমি ওকে বলছিলাম যে আমি তোমার সঙ্গে থাকবো না, আমি চলে যাব। তো আমাকে বলছে কি হ্যাঁ আমার বিশ্বাস, তুমি কখনো আমাকে ছেড়ে যাবেই না। আর এই যে দেখো আমার পাগলিটা, ঘুমের অবস্থাটা দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ও বাবা, এসে দেখি কি কোল বালিশটা একদম গায়ের ওপর চাপিয়ে দিয়েছি, চাপিয়ে আর কি ঘুমাচ্ছে। বলছে পাগল নাকি, একাই হেসে মরে যাচ্ছে, বিশ্বাস করো ওর মুখের দিকে তাকিয়ে এত হাসি পাচ্ছিল না। আর আমি ওকে আবার বলছি যে কবে আসবা, বাড়ি আসো, কিন্তু 4 মাস হয়ে গেছে। ও আমাকে বলছে কেন বাড়ি আসবো, পরে আসবো, দেরি আছে, যখন বাড়িতে যাই তুমি সবসময় ঝগড়া করো, অশান্তি করো, এরকম আর কি বলছিল। ও আমাকে বলছে জানো আমারও ভীষণ মন খারাপ লাগে, বিশেষ করে তোমার থেকে হচ্ছে আমার মেয়ের কথা ভেবে খুব খারাপ লাগে। যখন আর কি আমাদের ক্যাম্পের ভেতর দিয়ে ছোট ছোট বাচ্চারা যায়, ওদের দেখলে আরও বেশি মন খারাপ লাগে। তখন আমি কি করি, ওদের বলি কি তোমরা দাঁড়াও, আমি তোমাদের চকলেট এনে দিই, তখন আমার মনটা একটু হালকা হয়। সত্যি কথা বলতে আমার মেয়ের কথা ভেবে আমার খুবই কষ্ট হয়। তখন আমি ওকে বলছিলাম যে দেখেছো, তোমার মেয়ের কথা ভেবে তোমার যেরকম কষ্ট হয়, সেরকম আমার বাবারও খুব কষ্ট হয়। আমার বাবা সব দিনই ভাবতো যে আমাকে কাছে বিয়ে দেবে, অতটা দূরে বিয়ে দেবে না। তো আমারও তো অনেকটাই দূরে বিয়ে হয়েছে, মোটামুটি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব হচ্ছে 110 কিলোমিটারের মতো। ও আর কি
আমাকে বলছে ছাড়ো ওই সমস্ত কথা, মন খারাপ করতে হবে না, আমি তো আছি। হ্যাঁ, সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে, আমাকে খুব সাপোর্ট করে। আর এই যে দেখো আমার সোনাটা বসে বসে আর কি রোল খাচ্ছে। রোল খাওয়ার জন্য ভীষণ পরিমাণে বায়না করেছিল, তার জন্য আর কি আমার দেওর এনে দিয়েছে, আমার জ্যাঠা শ্বশুরের ছেলে।